পদার্থের গঠন চ্যাপ্টারটি সিকিউ অ্যান্ড এমসিকিউ সাজেশন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ক্লাসটির মূলত ২ টি পার্টে ভাগ করা থাকবে। একটা হচ্ছে সিকিউ পার্ট, আরেকটা হচ্ছে এমসিকিউ পার্ট। তো সিকিউ পার্টে আমি বিগত ৫ বছরে আসা প্রত্যেকটা টাইপের ম্যাথ কভার করার চেষ্টা করেছি। আরও থাকছে কিছু জ্ঞানমূলক কোয়েশ্চেন এবং কিছু অনুধাবনমূলক কোয়েশ্চেন। এমসিকিউ পার্টেও আমি পূর্ববর্তী ৫ টা বছরের প্রত্যেকটা টাইপের এমসিকিউ কভার করার চেষ্টা করেছি। তো পরীক্ষার আগে কেউ যদি জাস্ট এই লেকচার নোটটাও পড়ে যাও, তবুও আশা করা যায় পরীক্ষায় অনেক ভালো কিছু করতে পারবা। তো চলো শুরু করা যাক। তো আমাদের ১ম কোয়েশ্চেন, এটি বরিশাল বোর্ড ২০২৪ সালে এসেছে। এখানে ৩ টি মৌল দেয়া আছে A, B, C এবং তাদের ইলেকট্রন বিন্যাস দেয়া আছে। তো গ নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে সি মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো আমরা বোরের মডেল অনুযায়ী জানি কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান mvr is equal to nh by twice pi। তো n এর মান কত দেখো, সি মৌলের শেষ কক্ষপথ। দেখো সি মৌলের ১ম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ এবং চতুর্থ কক্ষপথ। তার মানে শেষ কক্ষপথ সমান ৪ ইন্টু h। h এর মান হচ্ছে 6.626 into 10 to the power minus 34 divided by 2 into 3.1416। তো ক্যালকুলেটরে দেখো কি আসে মান। তো আমার আসে 4.21 into 10 to the power minus 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তো চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। তো পরবর্তী ম্যাথ, এটি ময়মনসিংহ বোর্ড ২০২৪ সালে এসেছে। তো উদ্দীপকে দেয়া আছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস পদ্ধতি ১, পদ্ধতি ২। আচ্ছা, পটাশিয়াম তো একটি মৌল, তাই না? তো একটি মৌলের কখনো ভিন্নভাবে কি ইলেকট্রন বিন্যাস হবে? না, তার মানে অবশ্যই একটা ভুল আছে এখানে। হয় এটা ভুল নাইলে এটা ভুল। তো ভুল কোনটা সেটা এখন বের করব আমরা, চলো। তো দেখো 1:2 থেকে 3p6 পর্যন্ত দুটোই একই আছে। সমস্যা হচ্ছে শুধুমাত্র এখানে 3d1 না 4s1। 3d1 এ যাবে নাকি 4s1 এ যাবে এই ইলেকট্রনটি? তো সেটা ডিপেন্ড করে হচ্ছে অরবিটালের শক্তির উপরে। তো অরবিটালের শক্তি যত কম হবে ইলেকট্রন তত আগে প্রবেশ করবে। এটা হচ্ছে আউব্বাও নীতি, বুঝছো? তো অরবিটালের শক্তি কম হলে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো দেখো ইলেকট্রন যে শক্তির যে মানটা আছে, অরবিটালের যে শক্তির মান, তার ডিপেন্ড করে হচ্ছে n প্লাস l এর উপরে। যার n প্লাস l এর মান বেশি তার শক্তি বেশি। আর যার n প্লাস l এর মান কম তার শক্তিও কম। বুঝতে পারছো? তো আমাদের এখন কম্পেয়ার করতে হবে যে 3D নাকি 4s, কার n প্লাস l এর মান বেশি। তো 3D র ক্ষেত্রে n এর মান হচ্ছে 3, l এর মান d এর জন্য হয় 2। আচ্ছা, l এর মান কেমনে আসে সেটা বলতেছি। l এর সর্বোচ্চ মান s এর জন্য হয় 0, p এর জন্য হয় 1, d এর জন্য হয় 2, f এর জন্য হয় 3। তো d এর জন্য l এর মান সর্বোচ্চ 2 হয়। 4s এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4 আর l এর মান হচ্ছে 0। তো এখানে l প্লাস n এর মান হচ্ছে তোমার 5 আর এখানে l প্লাস n এর মান 4। তো অবশ্যই 4s এর শক্তি কম। তাহলে 4s এর শক্তি কম হলে 4s এ ইলেকট্রনটি আগে প্রবেশ করবে। তার মানে ইলেকট্রনটি এখানে আগে প্রবেশ করবে। এটা সঠিক এবং এটা ভুল। বুঝতে পারছো? তো দেখো গ নাম্বার কোয়েশ্চেনে বলছে উদ্দীপকের মৌলটির যোজ্যতা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো উদ্দীপকের মৌলটি হচ্ছে কি? পটাশিয়াম। এর যোজ্যতা ইলেকট্রন মানে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন। তো সেটা কোনটা? 3d1 না 4s1? তো আমরা দেখলাম কি সেটা হচ্ছে 4s1, তাই না? তো 4s1 এর কৌণিক ভরবেগ নির্ণয় করি আমরা। mvr is equal to nh by twice pi। তো n এর মান কত এখন বলো? 4, h এর মান 6.626 10 to the power minus 34 divided by 2 into
3.1416। তো মান কত আসে? ক্যালকুলেটরে দেখো তো কত আসে? তো কৌণিক ভরবেগ আসে 4.21 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। তো বুঝতে পারছো গ নাম্বারটা? তো গ নাম্বারটা বুঝতে পারলে এখন আমরা ঘ নাম্বারে যাব। তো ঘ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকের মূল্যটির ইলেকট্রন বিন্যাসে কোন পদ্ধতিটি সঠিক বলে তুমি মনে করো? তোমার উত্তরের সাপেক্ষে যথাযথ যুক্তি উপস্থাপন করো। তো এটা তো আমরা করলামই আগে, তাই না? n+l এর মান যার বেশি তার শক্তি বেশি, সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। আর n+l এর মান যার কম তার শক্তি কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো এটা হইল। নেক্সট ম্যাথে যাই আমরা। তো নেক্সট ম্যাথে আসছে তোমার রাজশাহী বোর্ড ২০২৩ সালে আসছে এটা। তো এখানে এই জিনিসটা কি? এটা হচ্ছে পারমাণবিক মডেল না একটা? এটা হচ্ছে রাদারফোর্ডের পারমাণবিক মডেল দেখো। মাঝখানে একটা নিউক্লিয়াস, চারদিকে ইলেকট্রন। এটা হচ্ছে রাদারফোর্ডের পারমাণবিক মডেল। আর বি হচ্ছে কি? বোরের পারমাণবিক মডেল। তো গ নম্বরে কি বলছে? বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে, বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে এখানে ঘূর্ণায়মান ইলেকট্রন, এই যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো কৌণিক ভরবেগের সূত্র কি আমরা জানি? mvr is equal to nh বাই প্রাইস পাই। তো n এর মান কত হবে? সর্বশেষ শক্তি স্তর, তার মানে ১, ২, ৩, ৩ নাম্বার শক্তি স্তর। এই দেখো ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার। তাহলে h এর মান কত? 6.626 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416। তো ক্যালকুলেশন করে দেখো কি আসে। আমিও ক্যালকুলেশন করে দিতেছি। তো অ্যান্সার আসে হচ্ছে তোমার 3.163 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। তো ঘ নাম্বারটা হইল। এখন ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বারটায় বলছে যে পরমাণুর গঠন ব্যাখ্যায় উদ্দীপকের কোন মডেলটি অধিক উপযোগী? আচ্ছা দেখো, এটা হচ্ছে রাদারফোর্ড মডেল, এটা হচ্ছে বোর মডেল। তো বোর মডেল তো অবশ্যই রাদারফোর্ড মডেলের অনেক পরে আসছে, তাই না? তো যদি পরে আসে তাহলে তো সেটা অ্যাডভান্স হবেই। তো এটা হচ্ছে রাদারফোর্ড মডেল, হচ্ছে বোর মডেল। তো রাদারফোর্ড এবং বোরের কিছু কম্পারিজন দেওয়া আছে বইয়ে। তো ওটা সুন্দর মতো লিখে দিতে পারলে হয়ে যাবে। তবুও আমি কিছু বলি। যেমন রাদারফোর্ড মডেলে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছিল, সৌর মডেল। কিন্তু আসলে তা না। আবার এখানে বর্ণালী ব্যাখ্যা করা যায় না। রাদারফোর্ড মডেলে বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের মডেলে যায়। এরকম কিছু আরো কিছু আছে। এখানে কক্ষপথের কথা বলা হয়নি। কক্ষপথ, কক্ষপথের কথা রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা হয়নি। তো বোরের মডেলে বলা হয়েছিল। তো এরকম কিছু কম্পারিজন গ্রুপে খুব সুন্দর মানে বইয়ে খুব সুন্দরভাবে দেয়া আছে। বইটা খুলে দেখলেই পেয়ে যাবে। তো চলো পরবর্তী স্লাইডে যাই আমরা। তো এটা এসেছে সিলেট বোর্ড ২০২৪ এ। চিত্র ১, চিনতে পারছো এটা? এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। আর চিত্র ২ কি? চিত্র ১ হচ্ছে বোরের পরমাণু মডেল। আর চিত্র ২ রাদারফোর্ডের পরমাণু মডেল। তো গ নম্বরে দেখো, চিত্র ১ এর সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো সর্বশেষ শক্তি স্তর কোনটা চিত্র ১ এ? কে, এল, এম, এন। এন, এন এর জন্য n equal to what? 4। কে, এল, এম, এন 1, 2, 3, 4। তো কৌণিক ভরবেগের সূত্র কি? mvr is equal to nh by twice পাই। তো n এর মান কত? 4 ইন্টু h এর মান 6.626 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416। তো পরের ম্যাথে যাও। পরেরটায় বলছে কি? চিত্র ১ ও চিত্র ২ এর মধ্যে কোন পরমাণু মডেলটি অধিক গ্রহণযোগ্য? যথাযথ যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করো। তো এটা হচ্ছে বোরের মডেল, এটা হচ্ছে রাদারফোর্ডের মডেল। তো এটা তো আমরা আগের কোশ্চেনেই সলভ করছি, তাই না? তো দেখে নিবা এটা। তো আমরা পরের কোশ্চেনে যাই এখন। এই ক্যালকুলেশনটা করে নিও। আর একক দিও মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড।
একক অবশ্যই দিতে হবে। তো পরের কোয়েশ্চেনে যাই। এটি যশোর বোর্ড ২০২৪ এ এসেছিল। তো এক্স, ওয়াই, জেড, এক্স, ওয়াই, জেড ৩ টি ৩ টি সম্পর্কে কিছু হিন্ট দেয়া আছে। তো দেখি কোয়েশ্চেনে কি বলছে আমাদের। কোয়েশ্চেনে বলছে ওয়াই এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম কেন? তাই না? তো ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে এটা। এটা হচ্ছে ওয়াই। তো ওয়াই এর পর্যায় হচ্ছে ৪ এবং গ্রুপ হচ্ছে ১১। আচ্ছা চতুর্থ পর্যায় এবং গ্রুপ ১১ কোন মৌল? চিনতে পারছো? এটা হচ্ছে কপার। এর অবস্থান চতুর্থ পর্যায়ের ১১ নম্বর গ্রুপে। তো পর্যায় সারণী সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে এই চ্যাপ্টারটি পড়তে গেলে। আর কেমিস্ট্রি মানেই পর্যায় সারণী, বুঝছো? তো কপারের পারমাণবিক সংখ্যা কত? 29। তাহলে 29 এর ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, আচ্ছা 4s, 3d। এখন অলরেডি কটা হইছে? ১৮ টা হইছে। ১৮ টা ইলেকট্রনের সিট হয়ে গেছে অলরেডি। তো বাকি আছে কয়টি? বাকি আছে আর ১১ টি। ১১ টি, তাই না? তো দেখো, তো স্বাভাবিকভাবে মনে হতে পারে যে ১ম এ 4s2 তে ২ টা যাবে, তারপর 3d9 এ আর ৯ টা যাবে। কিন্তু আসলে এমন হয় না। কারণ কি জানো? কারণ হচ্ছে অর্ধপূর্ণ ও পূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল। ঠিক আছে? তো অর্ধপূর্ণ অরবিটাল এখানে কোথা থেকে আসতেছে? আচ্ছা দেখো 4s থেকে। 4s, 3d। এখানে 4s এ ২ টা ইলেকট্রন আছে। এটা হচ্ছে পূর্ণ। আর এটা কি? 3d9 অপূর্ণ। আচ্ছা যদি এই 4s থেকে একটা ইলেকট্রন এখানে যায়। আচ্ছা মনে করো 4s এ একটা ইলেকট্রন আছে আর আরেকটা ইলেকট্রন গেল 3d9 এ। তাহলে এখানে একটা হইল। আর এখানে কয়টা হইল? এখানে হইল ১০ টা। তো দেখো এটা কি হইল? এটা হলো অর্ধপূর্ণ তখন। আর এটা কি হইল? পূর্ণ। এখন তুমি বলো যে একটা পূর্ণ আর একটা অপূর্ণ আছে এখানে। আরেকটা অর্ধপূর্ণ, আরেকটা পূর্ণ আছে এখানে। তো কোনটা বেশি স্থিতিশীল হবে? অবশ্যই এটা। কারণ অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল। তো সেজন্য এই জিনিসটা না হয়ে এই জিনিসটা না হয়ে এটা হয়। বুঝতে পারছো? তো এটা হয়। তো এজন্যই আরকি কপার এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। তো চলো, এটা হয়ে গেছে। তো পরবর্তী কোয়েশ্চেনে যাই। তো এই কোয়েশ্চেনটা কুমিল্লা বোর্ড ২০২২ সালে, যশোর বোর্ড ২০২২ সালে এবং ময়মনসিংহ বোর্ড ২০২২ সালে এসেছিল। তো কোয়েশ্চেনে দেয়া আছে কি? একটা নিউক্লিয়াস, একটা ব্যাসার্ধ, একটা কক্ষপথের প্রধান শক্তি স্তর নাম্বার, আরেকটা কি আছে? একটা ইলেকট্রন। তো কোয়েশ্চেনে বলছে দৃশ্যপট ১ এর এই ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো। তো কি দেয়া আছে? আর দেয়া আছে 8.5 ইন্টু 10⁻⁻10 মিটার। ইলেকট্রন এর কথা বলা আছে। তো ইলেকট্রনের ভর ইকুয়াল টু কি? 9.11 ইন্টু 10⁻31 কেজি। আর কি কিছু দেয়া আছে? হ্যাঁ আছে। n ইকুয়াল টু 4 দেয়া আছে। তো দেখো তো এটা কোন দিকে টার্ন আউট করতেছে এই সূত্রটা? কোন দিকে পয়েন্ট করতেছে? এই সূত্রের দিকে দেখো। mvr ইজ ইকুয়াল টু nhs বাই টুয়াইস পাই। তো দেখো m এর মান বসাও 9.11 ইন্টু 10⁻31 ইন্টু v কত? v এর মান তো আমাদের বের করতে হবে। তো v ইকুয়াল টু v আর r ইকুয়াল টু 8.5 ইন্টু 10⁻10 ইন্টু h এর মান কত? h এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416। তো ক্যালকুলেশন করে দেখো v এর মান কি আসে। তো আমিও ক্যালকুলেশন করে দেখি কি আসে। চলো ক্যালকুলেশন করি। তো v এর মান আসে হচ্ছে
5.44 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। তো শেষ হলো এটা ম্যাথও। তো নেক্সট ম্যাথে যাই আমরা। এই ম্যাথটি এসেছিল সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড ২১ সালে এবং সিলেটে ২৩ সালে। তো কোয়েশ্চেনটা দেখো A23, B24 অ্যান্ড C29। তো এগুলো কি চেনা লাগে? দেখো এটা কি? এটা হচ্ছে তোমার কপার। এটা কি? ক্রোমিয়াম। তো দেখো এই ২ টাই লাগবে আমাদের। তো ঘ নম্বরে বলছে বি ও সি মৌল দুটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন? বিশ্লেষণ করো। তো আমরা তো অলরেডি কপারটা দেখছি, তাই না? তো এখন শুধুমাত্র ক্রোমিয়ামটা দেখব। তো ক্রোমিয়াম A24 ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এখন দেখো 4s, 3d। এখন কোথায় আগে যাবে? 4s এ আগে যাবে, 3d তে আগে যাবে না। কারণ আউটবাউ নীতি অনুযায়ী 4s টায় শক্তি কম। তো দেখো আছে কটা? আরো আছে ইলেকট্রন হলো তোমার ৬ টা। এখন স্বভাবত যাওয়ার কথা ছিল এখানে ২ টা, এখানে ৪ টা। কিন্তু দেখো অর্ধপূর্ণ এবং পূর্ণ তারা বেশি স্থিতিশীল না? তো যদি এখানে 4 এ আমরা একটা ইলেকট্রন দেই আর 3d তে আরেকটা ইলেকট্রন নিয়ে গিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে ৫ টা ইলেকট্রন। তো দেখো এটা কি হলো? এটা হলো অর্ধপূর্ণ, এটা অর্ধপূর্ণ হইলো। তার মানে কি? ২ টা অর্ধপূর্ণ অরবিটাল পেলাম আমরা। আর যদি এটা না হইতো তাহলে একটা মাত্র পূর্ণ অরবিটাল পেতাম আর একটা অপূর্ণ অরবিটাল পেতাম। তো সেক্ষেত্রে কি হয় জানো? মানে ২ টি অর্ধপূর্ণ অরবিটাল এর চেয়ে বেশি স্থিতিশীল। একটি পূর্ণ এবং একটি অপূর্ণর তুলনায়। সেজন্য আরকি এখানে তোমার ক্রোমিয়ামে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে। তো বুঝতে পারছো জিনিসটা? আর কপার সম্পর্কে তো আমরা আগেই জেনেছি। তো চলো এখন পরবর্তী ম্যাথে যাই আমরা। তো এই ম্যাথটি এসেছে ঢাকা বোর্ড ২০২২ এ। তো ৩ টি মৌল দেয়া আছে X17, তার মানে কি? ক্লোরিন। তো এগুলা নাম্বার দেখেই বুঝে যেতে হবে। Y19 তার মানে কি? পটাশিয়াম। আর Z21 বলো কি হবে? স্ক্যান্ডিনিয়াম। তো ঘ নম্বরে বলা হইছে যে Z এর সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করলেও Y এর ক্ষেত্রে তা হয় না কেন? তো আমরা অনেক কিছু বলছি এখানে। তো দেখো Z এবং Y বলছে না? তো এই কোয়েশ্চেন এগুলা দেখার সাথে সাথেই এগুলোর ইলেকট্রন বিন্যাস করে ফেলবা। তো Z কি? Z হচ্ছে আমাদের স্ক্যান্ডিনিয়াম। তো 1s2, 2s2, 2p6 আগে ইলেকট্রন বিন্যাস করবা, তারপর বাকিটা দেখা যাবে এখন। 3s2, 3p6, তারপর কি থাকে? 4s2, 3d1। ঠিক আছে? আর তারপর কি আছে? Y। তো Y এর ক্ষেত্রে কি হয়? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। তো কোয়েশ্চেনে বেসিক্যালি বলছে যে এই লাস্ট ইলেকট্রনটা এটা 4s এ কেন গেল? 4s এ কেন গেল? 3d তে না গিয়ে। বুঝছো? এটাই বলছে এখানে। Z এর সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করলেও এই Z এর ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা 3d তে প্রবেশ করছে। কিন্তু O এর ক্ষেত্রে হয় না। O এর ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা 4s এ প্রবেশ করছে। তো এটা তো আমরা আগে থেকেই জানি কিভাবে হইল এটা। তো আহ্বায়ক নীতি অনুযায়ী 4s এবং 3d এর মধ্যে এর শক্তি কম। তো ইলেকট্রন এখানে আগে প্রবেশ করবে। তো যেহেতু একটা ইলেকট্রন আছে এখানে, তো একটা সেখানেই প্রবেশ করছে অলরেডি। বুঝতে পারছো? আবার 3d এর ক্ষেত্রে এখানে n প্লাস l এর মান কি? বেশি। তার মানে আগে এগুলো ভরাট করবে। আগে 4s কে ভরাট করা হবে। তারপরে যেগুলো বাঁচবে সেই ইলেকট্রন গুলো যাবে 3d1 এ, 3d তে। তো বুঝতে পারছো? তো বুঝতে পারলে পরবর্তী ম্যাথে যাই আমরা। তো এটা এসেছে সিলেট বোর্ড ২০২৩ সালে। তো কোয়েশ্চেনে বলা হইছে A মৌলের ২ টি আইসোটোপ যথাক্রমে A35 ও A37। A মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5। অন্য একটি মৌল B যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। আচ্ছা,
তো M মলের ২ টি আইসোটোপ দেয়া আছে এখানে। A35 অ্যান্ড A37। আরো কি দেয়া আছে? আরো দেয়া আছে M মলের আপেক্ষিক পারমাণবিক ভর। তো আমরা কি সূত্র জানি আপেক্ষিক পারমাণবিক ভরের? আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু মনে করি P আইসোটোপ ইনটু এর পার্সেন্টেজ প্লাস আরেকটা মনে করি Q আইসোটোপ ইনটু এর পার্সেন্টেজ ডিভাইডেড বাই ১০০। তো এখানে কি আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া আছে 35.5 ইজ ইকুয়াল টু কি হবে? P 35 এখানে। আচ্ছা আমাদের তো কত শতাংশ আছে সেটা বের করতে হবে, তাই না? তো x এর মানটা বের করতে হবে আমাদের। প্লাস Q, Q কত? 37 ইনটু আচ্ছা একটা যদি x% থাকে প্রকৃতিতে আর যদি শুধুমাত্র ২ টা আইসোটোপই থাকে তো আরেকটি কত পার্সেন্ট হবে? ১০০ মাইনাস x% হবে না? ডিভাইডেড বাই ১০০। তো ক্যালকুলেশন করলে x এর মান কি আসে দেখো তো? ক্যালকুলেশন করলে x এর মান আসে 75%। আর যদি x এর মান 75% আসে তাহলে বাকি পার্সেন্টটা কি? মানে y এর মান কত আসবে? y is equal to ১০০ মাইনাস 75 is equal to কত? 25%। তো বুঝতে পারছো? তো গ নাম্বারটাও শেষ আমাদের। তো এটাই মনে হয় লাস্ট সিকিউ। তো দেখো এটা চট্টগ্রাম বোর্ড ২০২১ সালে আসছে। তো গ নাম্বারে বলা হইছে যে উদ্দীপকের y মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এটা হচ্ছে y মৌল। এর আপেক্ষিক পারমাণবিক ভর আ পা ভর ইজ ইকুয়াল টু তো আমরা সূত্র পড়েছি অলরেডি। তো আগের ম্যাথটা তো করছি। তো এটা শর্টকাটে করি চলো। তো 32 ইনটু 95 32 ইনটু 95 প্লাস 33 ইনটু 0.75 প্লাস 34 ইনটু 4.25 অ্যান্সার ডিভাইডেড বাই ১০০। তো যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। আপেক্ষিক পারমাণবিক ভর। তো গ নাম্বারটা বুঝতে পারছো? তো এখন ঘ নাম্বারে দেখো। ঘ নাম্বারে বলা হইছে যে উদ্দীপকের x এ অবস্থিত মৌলগুলোর গুরুত্ব বিশ্লেষণ করো। তো x, x হচ্ছে এটা মনে হয় মিসিং হয়ে গেছে এখানে। তো x এ অবস্থিত মৌলগুলো হচ্ছে তোমার টেকনিশিয়াম 99, আরেকটা হচ্ছে কোবাল্ট 60, আরেকটা কি আছে? ইউরেনিয়াম 92, 238। তো এই ইউরেনিয়াম দিয়ে মানে এগুলো গুরুত্ব বলছে বিশ্লেষণ করতে। তো এগুলো বইয়ে খুব সুন্দরভাবে বলা আছে যে আইসোটোপের কাজ কি? চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, আবার জ্বালানি ক্ষেত্রে আইসোটোপ কোথায় কি কাজে দেয়? তো ওগুলো বইয়ে খুব সুন্দরভাবে লেখা আছে। তো বই থেকে পড়ে নিতে পারবা। তবু দেখো এই যে ইউরেনিয়ামটা আছে, এটা দিয়ে আমরা পাওয়ার উৎপন্ন করি। পাওয়ার সাপ্লাই দেয় এই ইউরেনিয়াম। খুব ভালো। কোবাল্ট দিয়ে মনে হয় কোবাল্ট দিয়ে কি করে? কোবাল্ট দিয়ে ক্যান্সারের চিকিৎসা করে মনে হয়। আর তোমরা দেখে নিও। আর টেকনিশিয়ান দিয়ে কি করে? এটি তোমার ওই যে হাতের ভেইনে ইনজেক্ট করে, এর মাধ্যমে রোগ নির্ণয় করে। রোগ নির্ণয়। আর কোবাল্টটা কি ক্যান্সারের ট্রিটমেন্ট করে মনে হয়। তো চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের কাজগুলো দেখে নিও। ঠিক আছে? তো সিকিউ পার্ট এখানে শেষ হইল। তো এই টাইপগুলো থেকে সিকিউ বারবার রিপিট হয়। তো এই টাইপগুলো ঠিকমতো করতে পারলে তুমি আশা করা যায় যে এসএসসি পরীক্ষায় এমন কোনো ম্যাথ আসবে না যেখানে তুমি আটকায় যাবা। তো এবার অনুধাবনমূলক পার্ট শুরু করা যাক। অনুধাবনমূলক পার্টে কয়েকটা কোয়েশ্চেন আছে দেখো। এখানে বলা হইছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমধর্মী কেন? সো এটা আমরা অলরেডি সলভ করছি। ব্যতিক্রমধর্মী কেন? সোডিয়ামের ভর সংখ্যা ২৩ বলতে কি বোঝায়? ভর সংখ্যা ২৩ বলতে বোঝায় প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যার যোগফল ২৩। এখানে বলছে পারমাণবিক ভরের কোনো একক নেই কেন? তো পারমাণবিক ভর হচ্ছে একটা একক মানে একটা অনুপাত। আর অনুপাতের কোনো একক হয় না। তারপর কোয়েশ্চেন
প্রোটিয়াম অ্যান্ড ট্রিটিয়াম পরস্পর আইসোটোপ ব্যাখ্যা করো। তো দেখো এখানে আইসোটোপ মানে কি? প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। তো এখানে নিউটন হচ্ছে 0 আর এখানে নিউটন কত? 2। তো নিউট্রন সংখ্যা ভিন্ন দেখে এরা আইসোটোপ পরস্পর। প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয় এরা আইসোটোপ। তো এগুলা হইল। তো দেখো লাস্ট কোয়েশ্চেন। পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য কেন ব্যাখ্যা করো। তো পরমাণুতে যত সংখ্যক পজিটিভ চার্জ থাকে না, ঠিক ততগুলো নেগেটিভ চার্জ থাকে। তো নেগেটিভ পজিটিভ পেলে শূন্য হয়ে যায় সামগ্রিকভাবে। তো এগুলো তুমি বই থেকে খুব সুন্দর মতো পড়তে পারবা। তো ওখানে আরো ডিটেইলস আলোচনা করা আছে। আরো কোয়েশ্চেন আছে কিছু এখানে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 বলতে কি বোঝায়? যে এর প্রোটন সংখ্যা 12 টি। প্রোটন 12 টি। 2n এবং n2 বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। আচ্ছা n2 হচ্ছে তোমার নাইট্রোজেন অণু আর 2n হচ্ছে 2 টি নাইট্রোজেন পরমাণু। 2 টি n পরমাণু। ঠিক আছে? 2p অপেক্ষা 2s অরবিটালের শক্তি কম। ব্যাখ্যা করো। আচ্ছা শক্তি কেমনে নির্ণয় করে? n প্লাস l এর মান। তো দেখো 2p এর জন্য n প্লাস l এর মান বের করবা একবার। আর 2s এর জন্য n প্লাস l এর মান বের করবা। দেখবা যেটা বড় তার শক্তি বেশি। আর যেটার n প্লাস l এর মান কম তার শক্তি কম। তো এগুলো হইল। লাস্ট কোয়েশ্চেন। সালফার সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর ৩২ বলতে কি বুঝো? তো সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর ৩২ বলতে বোঝায় আপেক্ষিক পারমাণবিক ভরের একটা সূত্র আছে। তো আপেক্ষিক পারমাণবিক ভর সমান কোন মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই সি 12 আইসোটোপের 1/12 অংশের ভর। এই দুইটার অনুপাত হচ্ছে ৩২। তো এখন আসছে আমাদের জ্ঞানমূলক কোয়েশ্চেন। তো দেখো এখানে বলছে ভর সংখ্যা কাকে বলে? প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকেই ভর সংখ্যা বলে। অণু কাকে বলে? তো অণু কাকে বলে এটা তো বুঝতেই পারছো যে কয়টি পরমাণু মিলে অণু গঠিত হয়। আইসোটোপ এদের প্রোটন সংখ্যা সেম কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। মৌল, মৌল কাকে বলে? এগুলো বই থেকে দেখে নিও। খুব সুন্দর, সুন্দর সংজ্ঞা দেয়া আছে বইয়ে। আমি জাস্ট তোমাদেরকে একসাথে করে দিয়েছি এগুলা। তো আপেক্ষিক পারমাণবিক ভর হইলো একটু আগে পড়ছি আমরা অলরেডি। সিলভারের লেটিন নাম এটা পারবা। অরবিট কাকে বলে? অরবিট হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরা প্রত্যেকটা কক্ষপথ। এগুলো হচ্ছে অরবিট। তো বইয়ের সংজ্ঞা আছে দেখে নিও। পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। প্রতীক, প্রতীক হচ্ছে প্রত্যেকটা পরমাণুকে আইডেন্টিফাই করার একটা ওয়ে। যেমন এক্স এখানে হচ্ছে এটা হচ্ছে এখানে থাকে তোমার প্রোটন সংখ্যা, এখানে থাকে ভর সংখ্যা আর এখানে প্লাস মাইনাস চার্জ। তো এগুলোর সংজ্ঞা খুব সুন্দরভাবে বইয়ে দেয়া আছে। তো তোমরা পড়ে নিবা ওখান থেকে। তো এখন আমরা এমসিকিউ শুরু করব। তো এমসিকিউ এটা হচ্ছে ঢাকা বোর্ড ২০২৪ সালে আসছে। টাংস্টনের প্রতীক কি? বলতে পারবা? টাংস্টন। তো টাংস্টনের প্রতীক হচ্ছে ডাব্লু। এগুলো মনে রাখতে হবে। এটা খুব কমন কোয়েশ্চেন বারবার আসে। সোডিয়ামের ল্যাটিন নাম কি? সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ইথিনেট্রিয়াম। ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন। কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? অ্যান্টিমনি হচ্ছে স্টিবিয়াম। তারপরের কোয়েশ্চেন। টাংস্টন মৌলের ল্যাটিন নাম কি? টাংস্টনের মৌলের ল্যাটিন নাম হচ্ছে wolfram। এগুলো খুবই কমন কোয়েশ্চেন বা বারবার আসে। তো এগুলো মুখস্থ রাখতে হবে। তো বলছে এখানে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী কোয়েশ্চেনের উত্তর দাও। এখানে এ এর নিউটন সংখ্যা কত? তো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউটন সংখ্যা আসবে। তো 39 - 19 = 20। তো নেক্সট কোয়েশ্চেন। হাইড্রোজেন কোন আইসোটোপে একটি মাত্র নিউট্রন আছে? তো প্রোটিয়ামে আছে তোমার একটি। প্রোটিয়াম হচ্ছে এটা। আর ডিউটেরিয়াম হচ্ছে এটা। আর ট্রিটিয়াম হচ্ছে এটা। ট্রিটিয়াম 1 এটা। তো দেখো এখানে নিউট্রন আছে এইটাই একটি।
এখানে ২ থেকে ১ বাতিল থাকে ১ টি। তো ডিউটেরিয়ামে নিউট্রন ১ টি। বুঝতে পারছো? তো নেক্সট কোয়েশ্চেন ঢাকা বোর্ড ২১ সালে আসছে এটা। তো অক্সিজেন 2 এর প্রোটন সংখ্যা কত? তো অক্সিজেন থেকে ২ টি ইলেকট্রন ত্যাগ করা হইছে। তো ইলেকট্রন ত্যাগ করা হইছে কিন্তু প্রোটন তো আগের মতই আছে, তাই না? তো ৮ টি থাকবে। তো নেক্সট কোয়েশ্চেন হাইড্রোজেন মূলের সর্বশেষ আইসোটোপটির নিউট্রন সংখ্যা কত? তো হাইড্রোজেনের সর্বশেষ আইসোটোপ কোনটি? হ্যাঁ? হাইড্রোজেন মূলের সর্বশেষ আইসোটোপ হচ্ছে তোমার H7 তো এই নিউট্রন সংখ্যা হচ্ছে ৬ টি। ঢাকা বোর্ড ২৩ সালে আসছিল এটা। তো রাজশাহী বোর্ড ২৩ এর এডি কোয়েশ্চেন দেখো। অ্যালুমিনিয়াম 3+ আয়নে কয়টি ইলেকট্রন আছে? তো অ্যালুমিনিয়ামে প্রোটন থাকে কয়টি? ১৩ টি। তার মানে ইলেকট্রন থাকবে কয়টি? ১৩ টি। তো 3+ মানে কি? ৩ টা ত্যাগ করা হইছে। তো এখন বর্তমানে আছে কয়টি? ১০ টি। তো নেক্সট কোয়েশ্চেন M শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? তো K, L, M, N 1, 2, 3, 4 2 into 3 square is equal to 18 তাহলে 18 টি ইলেকট্রন থাকতে পারে। তো কোন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে তা বের করার সূত্র হচ্ছে 2n স্কয়ার। ঠিক আছে? আর K, L, M, N হচ্ছে তোমার 1, 2, 3, 4 এর ভ্যালুগুলি জাস্ট অ্যালফাবেটিক্যাল ভাবে দেয়া। তো তারপরের কোয়েশ্চেন ঢাকা বোর্ড ২০২৪ সালে আসছে এটা। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। A equal to 39, 19 x প্লাস। তো A এর শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কতটি? তো এখানে প্রোটন কয়টি থাকবে? ইলেকট্রন থাকার কথা কয়টি? ১৯ টি। কিন্তু প্লাস মানে কি? একটা ত্যাগ করছে। একটা ত্যাগ করলে থাকে কয়টি? ১৮ টি। তো অ্যান্সার হচ্ছে ১৮। তারপর নেক্সট কোয়েশ্চেন Fe2656 এর নিউট্রন সংখ্যা কয়টি? তো বিয়োগ করে দিবা। ২৬ + ৩০ = 56। নেক্সট বোর পরমাণু মডেল অনুযায়ী কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়? তো বোর মডেল অনুযায়ী ১ ইলেকট্রন বিশিষ্ট পরমাণু আছে না? যাদের ইলেকট্রন শুধুমাত্র ১ টি, তাদেরই বর্ণালী ব্যাখ্যা করা যায়। তো দেখো হিলিয়াম 2+ এর ১ টি, এর কয়টি? ২ টি, এর কয়টি? ২ টি, ৩ টি। তো এগুলো যায় না। শুধুমাত্র হিলিয়াম প্লাসের যায়। কারণ এর ইলেকট্রন ১ টি। তো নেক্সট কোয়েশ্চেন কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম? তো আমরা তো পড়ছি এটা অলরেডি ক্রোমিয়াম 4s1 3d5 সাধারণ নিয়মের ব্যতিক্রম অর্ধপূর্ণ অরবিটাল। তো নেক্সট নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। ইলেকট্রন A শক্তি স্তর, B শক্তি স্তর, C শক্তি স্তর। তো সি শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে AmVr = NH/2 পাই। তো n এর মান কত এখানে? সি শক্তি স্তর, তাই না? তো ১ টা ২ টা ৩ টা। তো n এর মান কত? 3 h এর মান 6.626 10 to the power -34 2 3.1416 তো ক্যালকুলেশনটা নিজে করে নিবা। প্লাঙ্ক ধ্রুবকের মান কত? 6.626 10 to the power -34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তো এটা মনে রাখতে হবে। ঠুটুস্থ একদম। তো Q19 এর শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? কি বলছে এখানে? ১৯ ও ঠিক আছে বুঝতে পারছি। 19 তো ১৯ তম ইলেকট্রন। ওটা হচ্ছে শেষ ইলেকট্রন, তাই না? তাহলে দেখো ১৮ পর্যন্ত তো আর্গন। তারপর কি থাকে? 4s1 এর কৌণিক ভরবেগ NH/2 তো n এর মান কত? 4 তো 4h/2 2h/π তো 2 h/π এটা। নেক্সট কোয়েশ্চেন পরমাণুর n শেলে কয়টি উপশক্তি স্তর থাকে? n শেলে K, L, M, N তো ৪ নাম্বার n = 4 এখানে। তো কয়টি উপশক্তি স্তর থাকে? তো আচ্ছা দেখো উপশক্তি স্তর কিভাবে বের করে জানো? উপশক্তি স্তর বের করার একটা সূত্র আছে। n = যদি 4 হয় তাহলে এর উপশক্তি স্তর L হবে
0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। তাহলে দেখো, তাহলে কি হইতেছে 0, 1, 2, 3 n-1 পর্যন্ত। এটাই শেষ। তার মানে এর উপযুক্ত স্তর হচ্ছে তোমার 4 টি। 0, 1, 2, 3 মানে n-0 থেকে n-1 পর্যন্ত। বুঝতে পারছো? তো বই আছে দেখে নিতে পারবা। কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? তো দেখো, এটার n+ এর মান 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে sp, এটা হচ্ছে 5, এটা 5। তো সবচেয়ে ছোট হচ্ছে এটা। তো এটা আগে প্রবেশ করবে। নেক্সট কোয়েশ্চেন, 5224 এর x এর প্রতীক কোবাল্ট d অরবিটাল অর্ধপূর্ণ। নিউট্রন সংখ্যা 28। আচ্ছা, এখানে ক্যালকুলেশন করতে হবে একটু। তো 24, এটা ক্রোমিয়াম তো না, মানে কোবাল্ট তো না, এটা হচ্ছে ক্রোমিয়াম। অর্ধপূর্ণ? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, পরের অপশন দেখি আমরা। তো যেহেতু এটা হবে না, তার মানে কি এইটার এটা অ্যান্সার। তো হচ্ছে 2 আর 3 অ্যান্সার সি। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 24। নেক্সট কোয়েশ্চেন, n-1d10 ns1 ইলেকট্রন বিন্যাসের নিয়মে চলে কোন মৌলটি? এটা মনে আছে? কপার। এটা মাথায় একদম মুখস্থ করে ফেলবা, বুঝছো? নিচের কোন ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিত? নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি অধিকতর সুস্থিত? তো অর্ধপূর্ণ এবং পূর্ণ বেশি সুস্থিত, তাই না? তো দেখো, এখানে আছে অর্ধপূর্ণ একটা আছে, পূর্ণ একটা আছে। তো সবচেয়ে বেশি সুস্থিত হচ্ছে এটা। কপারের n কক্ষপথে কতটি ইলেকট্রন আছে? কপারের n কক্ষপথে। তো কপারের ইলেকট্রন বিন্যাস করো। কপারের ইলেকট্রন বিন্যাস করলে আসে তোমার Cu29। এর শেষ কক্ষপথ মানে কি? ডি অরবিটাল। তো এখানে আর্গন, তারপর কি? আর্গনের পর 4s1 3d9 3d10। তো শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 4 নাম্বার কক্ষপথই তো শেষ কক্ষপথ, তাই না? তো ইলেকট্রন আছে এখানে একটি। তো নেক্সট কোয়েশ্চেন, কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই? হাইড্রোজেনের নেই। কিছু আইসোটোপের আছে অবশ্য। তো মানবদেহের টিউমারের উপস্থিতি নির্ণয়ে কোনটি ইউজ করা হয়? তো টেকনিশিয়াম 99, এটা মাথায় রাখবা। এগুলো মুখস্থ রাখবা, বুঝছো? তারপরে কোয়েশ্চেন, ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কয়টি? ক্যালসিয়ামে তার ইলেকট্রন বিন্যাস করি আমরা। ক্যালসিয়াম, আর্গন পর্যন্ত সব সেম। তারপর 4s2 শক্তি স্তর। আচ্ছা, তাহলে কয়টি থাকতেছে? 1টি, 2টি, 3টি, 4টি। তো শক্তি স্তর 4টি থাকতেছে। নেক্সট কোয়েশ্চেন, ND5 n+1 s1 ইলেকট্রন বিন্যাসটি কোন নিয়ম মেনে চলে? ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে নিচের কোনটি, তাই না? তো এটা তো আমরা করছি অলরেডি, ক্রোমিয়াম। নেক্সট কোয়েশ্চেন, ভ্যানাডিয়ামের m শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? কে, এল, এম, এন। তো ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি আমরা। আর্গন পর্যন্ত সব সেম। 4s2 3d 3। তো n শক্তি স্তরে আছে কয়টি? n শক্তি স্তরে আছে হচ্ছে তোমার এখানে 3টি আর এখানে কয়টি? 6টি। তাহলে 6 + 3 9টি। আচ্ছা, ভুল হইছে কোথাও। মানে অ্যান্সার ভুল দেয়া আছে। আচ্ছা, এটা স্কিপ কইরা পারো তো। তো কপার 29 এর ইলেকট্রন বিন্যাসে কোনটি সুস্থিত অবস্থা? কপারের ইলেকট্রন বিন্যাসে সুস্থিত অবস্থা কোনটি? তো কপারের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা তো পড়ছি অনেকবার। তো এটা বি হবে। স্ক্যান্ডিনিয়ামের ৩য় শেলের ইলেকট্রন কয়টি? তো আর্গন, তারপর কি? 4s2 তারপর স্ক্যান্ডিনিয়াম।
টাইটেনিয়াম, ক্যাডমিয়াম। তো 3d1। তো তৃতীয় শেলের ইলেকট্রন কয়টি? তো এখানে ৩ টি আছে আর এখানে কি? 3s2, 3p6। তো এখানে ৬ আর ২ ৮ রেখে ৯ টি আছে। তো টোটাল ৯ টি। আচ্ছা বুঝতে পারছি এখন ওখানে কোথায় সমস্যা হইছে। তো এখানে ৬ টি না, এখানে ৮ টি হবে। তাহলে ৮ আর ৩ ১১ টি। কোনটি ডি অরবিটাল অর্ধপূর্ণ? ডি অরবিটাল অর্ধপূর্ণ হচ্ছে তোমার আ ইলেকট্রন বিন্যাস ষোড়শ। কপার তো হচ্ছে না, জিংকও তো হচ্ছে না। তাহলে ম্যাঙ্গানিজ নাইলে আয়রন ২ টার মধ্যে একটা। তো আয়রন কত? 26। তো আর্গন 4s2, 3d6। তাহলে আয়রনও হচ্ছে না। তার মানে কি ম্যাঙ্গানিজ হবে? এইটাই ছিল আজকের শেষ প্রশ্ন। এখন তোমাদের কাজ হলো টেস্ট পেপারের যে বাকি ম্যাথগুলো আছে সেগুলো সলভ করা।